আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি মেডিভির আজকের ক্লাসে। আজকে আমরা চলে আসছি লেকচার 6 নিয়ে। আজকে আমরা লেকচার 6 লেকচার 6 আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশের সংবিধান। আর আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ নাজমুল হাসান গাজী, বিএসসি নার্সিং, ঢাকা নার্সিং কলেজ, এবং 2019 এবং 20 সেশনে আমি জাতীয় মেধায় 36তম হয়ে ঢাকা নার্সিং কলেজে চান্সপ্রাপ্ত হয়েছিলাম। সো আজকে আপনাদের সাথে সংবিধানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে এবং সংবিধান থেকে কিভাবে প্রশ্ন আসে, কতটা প্রশ্ন আসে, এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। সো সবাইকে আবারও স্বাগতম জানিয়ে আমরা আমাদের ক্লাসটা শুরু করছি। আমরা প্রথমে একটু দেখে নিব যে আমাদের আসলে বিগত সালের যে প্রশ্নগুলো আছে সেখান থেকে আসলে কিভাবে প্রশ্ন আসছিল এবং কয়টা করে আসছিল সেটা আমরা আগে একটু অ্যানালাইসিস করে নিই। তো আমরা লাস্ট যদি আমরা একটু অ্যানালাইসিস করি 2020 আর 23 এই সেশনে আমাদের প্রশ্ন আসছিল বিএসসি তে আছে দুইটা, এই সংবিধান থেকে দুইটা প্রশ্ন আসছিল, ডিপ্লোমাতে আসছিল হচ্ছে তিনটি, মিডওয়াইফারিতেও আসছিল হচ্ছে তিনটে। ইনফ্যাক্ট বলে রাখি, আপনাদের যে নিয়োগ হয় বা বিসিএস এর প্রশ্ন হয় সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন এখান থেকে আসে। এরপর আছে 2021 আর 22 সেশনে আমাদের বিএসসি তে প্রশ্ন আসছে চারটি, ডিপ্লোমাতে আসতে আসছে তিনটি, আর 20 এবং 21 সেশনে আমাদের বিএসসি তে আসছিল একটি, ডিপ্লোমাতে আসছিল দুটি, এই সময় একটু কম আসছিল আর কি। আর 19 আর 2020 এই সময় আবার প্রশ্ন আসছিল বিএসসি তে তিনটি, আমি যখন দিছিলাম, ডিপ্লোমাতে চারটি, আর মিডওয়াইফারিতে আসছিল হচ্ছে তিনটি। তো সব মিলায়ে বলা যায়, একটা অ্যানালাইসিস থেকে বলা যায় 3 থেকে 4টি প্রশ্ন আপনার কমন। এই ক্লাসটা করলে, এই লেকচারটা শেষ করলে আপনার 3 থেকে 4টি প্রশ্ন একেবারে কমন, একেবারে চোখ বুজা কমন। তো সেই চোখ বুজে কমন জিনিসটা কিভাবে উত্তর করবেন, কত সুন্দরভাবে উত্তর করবেন, এই জিনিসটা নিয়ে আমরা এখন একটু আলোচনা করব। তো সর্বপ্রথম আমি চলে যাচ্ছি যে সংবিধানে। তো বিশ্বের যে সংবিধান আছে, পৃথিবীর বিভিন্ন দেশে আসলে সংবিধান আছে, প্রত্যেকটা দেশেরই সংবিধান থাকে। তো সংবিধান এরকম বিশ্বের বিভিন্ন দেশের সংবিধানকে মূলত দুইটা ভাগে ভাগ করা হয়। সংবিধানকে আপনি দুইটা ভাগে ভাগ করবেন, একটা হচ্ছে লিখিত সংবিধান, যেটা মূলত হচ্ছে লিখিত অবস্থায় থাকে, আর একটা হচ্ছে অলিখিত সংবিধান, যেটা হচ্ছে লিখিত অবস্থায় থাকে না, সেটাকে কি বলে? অলিখিত। জাস্ট আছে দুইটা কথা, সংবিধান হচ্ছে একটা লিখিত যেটা হচ্ছে লেখা থাকে, আর একটা হচ্ছে অলিখিত যেটা আসলে লেখা থাকে না। তো লিখিত সংবিধানের মধ্যে আমি দুইটা ইনফরমেশন আপনাদেরকে একটু দিব। লিখিত সংবিধানের মধ্যে সবচেয়ে ছোট লিখিত সংবিধান হচ্ছে যুক্তরাষ্ট্র বা আমেরিকার, যুক্তরাষ্ট্র বা আমেরিকা, তাদের যে সংবিধানটা আছে সেটা হচ্ছে সবচেয়ে ছোট। আর সবচেয়ে বড় এটা হবে হচ্ছে ভারত, সবচেয়ে বড় হবে কার? ভারতের। তাহলে আমি দুইটা ইনফরমেশন দিচ্ছি এখানে। সংবিধান হচ্ছে দুই প্রকার, একটা লিখিত আর একটা অলিখিত। লিখিত সংবিধানের মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে যুক্তরাষ্ট্র বা আমেরিকা বা ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকার। আর সবচেয়ে বড় যদি কেউ বলে তাহলে সেটা হবে ভারত বা ইন্ডিয়া। এমনকি এমন একটা চিন্তা করা হয়, ভারতের সংবিধান যদি আজকে পড়া শুরু করেন আপনি, তো আগামী 2 দিনের মধ্যে আপনি সেই সংবিধান পড়ে শেষ করতে পারবেন না, এমন একটা ধারণা করা হয়। তো এটাই হচ্ছে আমাদের সংবিধান সম্পর্কে একটা ছোট প্রাথমিক আলোচনা। আর অলিখিত সংবিধান মানে এখানে কোনো লিখিত সংবিধান নাই, এরকম অলিখিত সংবিধান আছে 5টি দেশের। কোন কোন দেশের রয়েছে একটু দেখবো আমরা। অলিখিত সংবিধান রয়েছে 5টি দেশের। একটু মনে রাখার একটা শর্ট টেকনিকও আমি আপনাদেরকে এখন শিখাই দিব। শর্ট টেকনিকটা হলো এমন: বনি ইসরায়েল, বনি ইসরায়েল দিয়ে আপনি সহজে দেশগুলোর নাম মনে রাখতে পারবেন। বনি ইসরায়েল দিয়ে সহজে মনে রাখতে পারবেন। ব দিয়ে হচ্ছে ব্রিটেন, কি হবে? ব দিয়ে ব্রিটেন। নি দিয়ে হচ্ছে নিউজিল্যান্ড, নি দিয়ে কি? নিউজিল্যান্ড। আর ই দিয়ে হচ্ছে সৌদি আরব। সৌদি আরব হচ্ছে এই দন্তস্বা দিয়ে হবে হচ্ছে সৌদি আরব এবং স্পেন, সৌদি আরব প্লাস স্পেন, এই দুইটা দেশ হচ্ছে কি। আর হচ্ছে ইসরায়েল নিজেই আর একটা দেশ। তো টোটাল হচ্ছে 5টা দেশের কোনো লিখিত সংবিধান নাই। মনে রাখার শর্ট টেকনিক হচ্ছে বনি ইসরায়েল, ব দিয়ে হচ্ছে ব্রিটেন, নি দিয়ে হচ্ছে নিউজিল্যান্ড, দন্তস্বা দিয়ে স্পেন, দন্তস্বা দিয়ে সৌদি আরব, ইসরায়েল নিজেই একটা দেশ। তো এই দেশগুলোর কোনো লিখিত সংবিধান নাই। যেমন সৌদি আরবে যদি বলা হয় কোরআনই হচ্ছে তাদের সংবিধান, কোরআনের যে বিধিনিষেধ,
কোরআনের যে বিধিপত্র আছে সেটাই হচ্ছে তারা সংবিধান হিসেবে মেনে নিছে। তো এটা কি হবে তাদের সংবিধান, কোরআনই হচ্ছে তাদের সংবিধান। তো এটা কিন্তু খুব সুন্দর করে মনে রাখতে হবে কোনটা লিখিত সংবিধান কোনটা অলিখিত সংবিধান। এই দেশগুলা থেকে কিন্তু প্রায় প্রশ্ন আসে। তো আমাদের দেশের সংবিধান কিন্তু কি লিখিত সংবিধান, আমাদের দেশের সংবিধান কিন্তু অলিখিত সংবিধান না। তো আমরা আমাদের দেশের সংবিধানটা কেমন হলো সেটা নিয়ে একটু আলোচনা করি। সর্বপ্রথম আমাদের দেশটা স্বাধীন হয়েছিল 1971 সালে। 71 সালে যখন 16ই ডিসেম্বর স্বাধীন হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালে 10 জানুয়ারি দেশে আসেন। 10 জানুয়ারি দেশে আসেন এবং 10 জানুয়ারি দেশে আসার পর তিনি একটা নির্বাহী আদেশ দেন। তখন সবার আগে দরকার ছিল একটা সংবিধান। সংবিধান হচ্ছে এমন একটা দলিল যে দলিলে লিপিবদ্ধ আছে আমার কি কি অধিকার, আমি কি কি করতে পারবো, আইন শৃঙ্খলা প্রত্যেকটা জিনিসই আছে, প্রত্যেকটা জিনিস লেখা থাকে কোথায় সংবিধানে। তো একটু দেখি কি কি আছে। 1972 সালে 23 মার্চ রাষ্ট্রপতি পরিষদ আদেশ জারি করেন এবং এটি ছিল বাংলাদেশের সংবিধান প্রণয়নের প্রথম পদক্ষেপ। রাষ্ট্রপতিটা কে? শেখ মুজিবুর রহমান। রাষ্ট্রপতিটা ছিলেন কে? শেখ মুজিবুর রহমান। এই শেখ মুজিবুর রহমানের আদেশ জারি করেন। এই আদেশই ছিল বাংলাদেশের সংবিধান প্রণয়নের প্রথম পদক্ষেপ। এরপরে যাই আমরা দেখি কি আছে। এরপর যেটা আছে বাংলাদেশের প্রণয়ন কমিটি, সংবিধান প্রণয়ন কমিটি। তো বাংলাদেশের গণপরিষদের যে প্রথম অধিবেশন সেটা বসছিল হচ্ছে গণপরিষদের প্রথম অধিবেশন বসছিল 1972 সালের 10 এপ্রিল। কত তারিখে? 1972 সালের 10 এপ্রিল। এই অধিবেশনে গণপরিষদের 34 জন গণপরিষদের 34 জন সদস্য নিয়ে বাংলাদেশের খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়। এই কমিটির সভাপতি ছিলেন ডক্টর কামাল হোসেন। এটা মনে রাখতে হবে, ডক্টর কামাল হোসেন। এই জন্য ডক্টর কামাল হোসেনকে বলা হয় সংবিধানের জনক বা রূপকার বা স্থপতি বলা হয়। সংবিধানের জনক বা রূপকার বা স্থপতি তাহলে কে? ডক্টর কামাল হোসেন। প্রশ্নটা কিন্তু প্রায় আসে। দ্বিতীয় যে বিষয়টা আছে আমাদের পড়তে হবে সেটা হচ্ছে সংবিধান প্রণয়ন কমিটিতে একজন মহিলা ছিলেন। এতগুলা পুরুষ থাকার পরে একজন মহিলা ছিলেন। মহিলার সদস্যর নাম ছিল বেগম রাজিয়া বানু। এই যে 34 জন ছিল, 34 জনের মধ্যে একজন ছিল হচ্ছে মহিলা, সেই মহিলার নাম ছিল হচ্ছে বেগম রাজিয়া বানু। এবং তিনি ছিলেন, আর একজন ছিলেন হচ্ছে বিরোধী দলীয় সদস্য। বিরোধী দলীয় সবাই ছিল বাংলাদেশ আওয়ামী লীগের, একজন ছিল বিরোধী দলীয়, নামটা ছিল সুরঞ্জিত সেনগুপ্ত। 34 জনের মধ্যে 33 জন ছিল আওয়ামী লীগের, একজন ছিল বিরোধী, নামটা ছিল সুরঞ্জিত সেনগুপ্ত। মনে রাখতে হবে। একজন ছিল মহিলা, নামটা কি? বেগম রাজিয়া বানু। সংবিধান প্রণয়ন কমিটির প্রধান বা সভাপতি কে ছিলেন? ডক্টর কামাল হোসেন। তাকে কি বলা হয়? সংবিধান প্রণয়ন কমিটির রূপকার। এরপর যে সংবিধান রচনা কমিটি ভারত আর যুক্তরাষ্ট্র, বাংলাদেশের যে সংবিধান করা হয়েছে এটা ভারত আর যুক্তরাষ্ট্রের সংবিধানের আলোকে তৈরি করা হয়েছে। বাংলাদেশের প্রথম হস্তলিখিত সংবিধান ছিল কত পেজের একটু বলি? 93 পৃষ্ঠার ছিল। এবং হস্তলিখিত সংবিধানের মূল লেখক ছিলেন ডক্টর এ কে আব্দুর রউফ। ডক্টর এ কে আব্দুর রউফ। হস্তলিখিত সংবিধানটির অঙ্গ সজ্জা করছিলেন হাশেম চৌধুরী, তবে হাশেম খান, শিল্পী হাশেম খান। তবে সার্বিক সহযোগিতা করছিল শিল্পাচার্য জয়নুল আবেদিন। আমি আবারও বলতেছি, আমাদের প্রথম সংবিধানটা ছিল 93 পেজের। সংবিধানটা লিখছিল, হাতে লেখা হয়েছিল। ওই সময় তো আসলে কম্পিউটারে, এখন তো টাইপ করে দিলে হয়ে গেল। আগে তো টাইপিং এর ব্যবস্থা ছিল না, হাতে লিখছিল। সেটা কে? ডক্টর এ কে এম আব্দুর রউফ। ডক্টর এ কে এম আব্দুর রউফ। আর ওই যে বইটা, এর বাইরের পেজ গুলা কিভাবে কোন ডিজাইনে হবে এই কাজটা করছিল শিল্পী হাশেম খান। তবে তাকে সার্বিকভাবে সবকিছু সার্বিক তদারকি করছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন। শিল্পাচার্য জয়নুল আবেদিন। বাংলাদেশের যে সংবিধানের খসড়া সর্বপ্রথম গণপরিষদে, সর্বপ্রথম কোথায়? গণপরিষদে। প্রথমে কোন একটা জিনিস পাস করতে গেলে প্রথমে একটা খসড়া দিতে হয়, খসড়া জাতীয় সংসদের সামনে পেশ করতে হয়। তো সেখানে সংসদ সদস্যরা তারা তাদের মতামত দেয়। তো প্রথম খসড়া দেওয়া হয়েছিল 12 অক্টোবর 1972 সালে। খুব কম সময়ের মধ্যে, কিন্তু 10 এপ্রিলে গঠন করা হয়েছিল, আর আছে 12 অক্টোবর 1972। খুব কম সময়ের মধ্যে কিন্তু আসলে খসড়া তৈরি করা শেষ। খসড়া তৈরি ছিল কত তারিখে? 12 অক্টোবর 1972 সালে।
এর পরবর্তীতে 4 নভেম্বর 1972 সালে আমাদের সংবিধান গণপরিষদের গৃহীত হয়ে যায়। এই যে খসড়াটা দিছিল এটা গৃহীত হয় 4 নভেম্বর 1972 সালে। এজন্য 4 নভেম্বরকে বলা হয় বাংলাদেশের সংবিধান দিবস। 4 নভেম্বর কি? সংবিধান দিবস। এই জন্য এটা মনে রাখতে হবে এবং খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটা আমি বলে দিচ্ছি, এটা 100% না 1000% ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বাংলাদেশের সংবিধান দিবস হচ্ছে 4 নভেম্বর। সুন্দর করে মাথার মধ্যে গেঁথে ফেলুন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয়, এই প্রশ্নটা প্রায় আসে। বাংলাদেশের সংবিধান কার্যকর হয় 16 ডিসেম্বর 1972 সালে। প্রশ্নটা প্রায় আসে, আমি বারবার বলতেছি। বাংলাদেশের সংবিধান দিবস 4 নভেম্বর, এই প্রশ্নটা বারবার আসে। বাংলাদেশের সংবিধান কত তারিখ থেকে কার্যকর হয়? 16 ডিসেম্বর 1972 সাল থেকে। এই দুইটা প্রশ্ন সব থেকে বেশি আপনি সম্মুখীন হবেন। সো এই দুইটা প্রশ্ন কিন্তু কোনোভাবেই ভুল করা যাবে না। এরপর আমরা কিছু তথ্য কণিকা এখন একটু আলোচনা করব। সেগুলোর মধ্যে প্রথম আছে গণপরিষদের প্রথম অধিবেশন বসে 10 এপ্রিল 1972 সালে, খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে সংবিধান রচনা কমিটির সদস্য ছিল কতজন? সদস্য ছিল হচ্ছে 34 জন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সংবিধান রচনা কমিটির সভাপতি কে ছিলেন? ডক্টর কামাল হোসেন। আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য কে ছিলেন? মহিলা সদস্য ছিল বেগম রাজিয়া বানু। সংবিধান রচনা কমিটির একমাত্র বিরোধী দলীয় সদস্য কে ছিলেন? সুরঞ্জিত সেনগুপ্ত। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, এখানে যেগুলো আছে প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। ওকে, এরপর আমরা দেখি আরো কিছু আছে, সেগুলো একটু দেখবো। বাংলাদেশের খসড়া সংবিধান গণপরিষদে সর্বপ্রথম যে গৃহীত বা উত্থাপিত হয়েছিল 12 অক্টোবর 1972 সালে, সর্বপ্রথম গণপরিষদে উত্থাপিত হয়। এরপর আছে গণপরিষদে যে খসড়াটা দিছে এটা গৃহীত হয়েছিল কত তারিখে? 4 নভেম্বর 1972 সালে। 4 নভেম্বর 1972 সালে এটা গৃহীত হয়। এই জন্য 4 নভেম্বরকে বিশ্ব বা বাংলাদেশের বিশ্ব না, বাংলাদেশের সংবিধান দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। এরপরে যেটা পড়তে হবে সংবিধানের অঙ্গসজ্জা। অঙ্গসজ্জা আমি কিন্তু বলছিলাম যে শিল্পী হাশেম খান। কে করছে? শিল্পী হাশেম খান। আর সহযোগিতা করছিলেন বা আমাদের সর্বাধিকভাবে তদারকির কাজটা করছেন শিল্পাচার্য জয়নুল আবেদিন। আর সংবিধান কার্যকর হয় 16 ডিসেম্বর 1972 সাল থেকে। আর বাংলাদেশের সংবিধান কি একটা লিখিত সংবিধান? এটা কি অলিখিত? এটা অলিখিত না, বাংলাদেশের সংবিধান হচ্ছে একটা লিখিত সংবিধান। ওকে, এরপর চলে যাচ্ছি যে আমাদের আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। বাংলাদেশের সংবিধান কি দুষ্পরিবর্তনীয়, মানে সহজে পরিবর্তন করা যাবে না, এটা দুষ্পরিবর্তনীয়। বাংলাদেশের সংবিধান হলো গণপ্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। এইখানেই আছে সকল অধিকার। একজন মানুষ কি করতে পারবে কি করতে পারবে না সেটা কিন্তু এইখানেই লিপিবদ্ধ আছে। বাংলাদেশের যে সংবিধান অনুযায়ী বাংলাদেশের পার্লামেন্ট কয় কক্ষ বিশিষ্ট? 1 কক্ষ বিশিষ্ট। তারপর হচ্ছে বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকার নিশ্চয়তা দেওয়া হচ্ছে 27 থেকে 44 এই অনুচ্ছেদ গুলাতে। 27 থেকে 44 নম্বর অনুচ্ছেদে বাংলাদেশের সংবিধানের 27 থেকে 44 নম্বর অনুচ্ছেদে মৌলিক অধিকার দেওয়া হয়েছে। আর সংবিধান অনুযায়ী বাংলাদেশের সরকার হবে কোন ধরনের? সংসদীয় পদ্ধতির। অর্থাৎ যতই যা করো না কেন প্রত্যেকটা সদস্যকে প্রধানমন্ত্রী হতে গেলে তাকে যেমন আছে সংসদের সদস্যদের আছে ভোটে নির্বাচিত হতে হয়, ঠিক একইভাবে এটাই হবে সংসদীয় পদ্ধতি। সংবিধান অনুযায়ী দেশের বিচার ব্যবস্থা হবে কি? স্বাধীন। বিচার ব্যবস্থার উপর কেউ হস্তক্ষেপ করতে পারবে না। এটাই ছিল আমাদের সংবিধানের বৈশিষ্ট্য। এরপরে আমরা চলে যাচ্ছি, দেখি কি আছে বাংলাদেশের সংবিধানে। আসলে কি কি আছে সেটা একটু জানতে হবে না? সেইগুলোর মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে ভাগ। বাংলাদেশের সংবিধানকে মোট 11টি ভাগে ভাগ করা হয়। কয়টি ভাগে? 11টি। বাংলাদেশ সংবিধানের প্রস্তাবনা, বাংলাদেশ সংবিধানের প্রস্তাবনা আছে একটি, এটাও মনে রাখতে হবে। বাংলাদেশের সংবিধান এখনো পর্যন্ত সংশোধন হয়েছে বা সংশোধিত হয়েছে 17 বার। কতবার? 17 বার। বাংলাদেশের সংবিধানে অনুচ্ছেদ আছে 153টি। বাংলাদেশের সংবিধানের তফসিল আছে 7টি। কয়টি? 7টি। সো ইনফরমেশন গুলো মাথার মধ্যে ঢুকতে হবে। প্রথম কথা, ভাগ আছে 11টি, প্রস্তাবনা আছে একটি, সংশোধন হয়েছে কতবার? 17 বার। বাংলাদেশের সংবিধানে অনুচ্ছেদ আছে 153টি, তফসিল আছে 7টি। বাংলাদেশের সংবিধানের মূল নীতি কয়টি? 4টি। কি কি একটু দেখেন তো? প্রথমে আছে জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। জাতীয়তাবাদ,
গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। জাতি হিসেবে আমরা কিন্তু বাঙালি না, আমি বারবার বলতেছি আমরা কিন্তু বাঙালি না। আমাদের জাতি হচ্ছে, আমরা হলাম বাংলাদেশি। বাঙালি বললে সেটা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষজনও কিন্তু বাঙালির মধ্যেই চলে আসে। তো আমরা বাংলাদেশি, এটা হচ্ছে আমাদের জাতীয়তা। তাহলে জাতীয়তাবাদ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা আর হচ্ছে সমাজতন্ত্র। জাতীয় সংসদে আমাদের যে সংবিধান সংশোধন, এটার জন্য প্রয়োজন হয় 300, এখন তো আসন আছে কয়টা, 300টা আসনের মধ্যে 200 জন সংসদ সদস্যের ভোট, অ্যাটলিস্ট 200 জন সংসদ সদস্যের ভোট বা সম্মতি থাকলে আপনি সংবিধান সংশোধন করতে পারবেন। তাহলে সংবিধান সংশোধনের সিস্টেমটা কি, 2/3 ভোট লাগবে, অর্থাৎ 3 ভাগের ভোটের মধ্যে 2 ভাগ ভোট আপনার পাওয়া লাগবে। ঠিক আছে, তাহলে আমাদের সংবিধানের যে বৈশিষ্ট্যগুলো, এগুলা কিন্তু মাথার মধ্যে ঢুকাই নিতে হবে। অনুচ্ছেদ আছে 153টা, আমাদের ভাগ আছে 11টা, আমাদের যে আছে, আমাদের যে পরবর্তী তফসিল আছে 7টি, আর প্রস্তাবনা আছে কয়টি, 1টি। সো আমরা সংবিধানের যে বৈশিষ্ট্যগুলো আছে, বাংলা আমাদের সংবিধানের অনুচ্ছেদের বিষয়গুলো আছে 153টি, আমাদের ভাগ আছে 11টি, তফসিল আছে 7টি, প্রস্তাবনা আছে 1টি। সংবিধানে আসলে আমাদের কি কি আছে সেই বিষয়গুলো কিন্তু আমরা অলরেডি আলোচনা করে ফেলছি। সো আমরা পরবর্তী যে বিষয়গুলো আছে সেখানে যাই। আমাদের সংবিধানের তো কিছু বৈশিষ্ট্য আছে, আমরা এখন সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে একটু কথা বলবো, যে আমাদের সংবিধানে আসলে কি কি বৈশিষ্ট্য আছে, বা আমাদের সংবিধান আসলে কি কি বৈশিষ্ট্য আছে, বা তাদের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলা নিয়ে কতটা সুন্দর আমাদের সংবিধান। তো সংবিধানের মূল বৈশিষ্ট্য হচ্ছে 12টি, এটা একটু মনে রাখবেন। সংবিধানের মূল বৈশিষ্ট্য কয়টি, 12টি। প্রথম কথা, প্রজাতন্ত্র। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে প্রজাতন্ত্র। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি। তৃতীয় হচ্ছে মৌলিক অধিকার নিশ্চিতকরণ। ওই যে একটু আগে বলতেছিলাম না, 27 নম্বর অনুচ্ছেদ থেকে 44 নম্বর অনুচ্ছেদ, এই অনুচ্ছেদ গুলাতে আমাদের বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই বিষয়গুলোকে ইনশিওর করছে। তাই মৌলিক অধিকারের নিশ্চয়তা 27 থেকে 44 নম্বর অনুচ্ছেদ। 4 নম্বর যে বৈশিষ্ট্য হচ্ছে লিখিত সংবিধান। আমাদের সংবিধান কিন্তু অলিখিত না, মুখে মুখে বলে দিলাম এমন কিছু না, আমাদের প্রত্যেকটা দলিল সুন্দর করে লিপিবদ্ধ আছে। তাহলে এটা কি হবে, লিখিত সংবিধান। আর একটা হচ্ছে দুষ্পরিবর্তনীয়, অর্থাৎ আমাদের সংবিধান চাইলেই একজন কেউ আসলো আর বললো যে আমি আসছি, আপনারা সংবিধান চেঞ্জ করে দেন, এমন কিছু না। আমাদের সংবিধান চেঞ্জ করতে গেলে সংসদের 300 জন আসনের সদস্যর মধ্যে 200 জনের ভোট লাগবেই। কনফার্ম এই ভোটগুলো যদি থাকে তাহলে আপনি সংবিধান চেঞ্জ করতে পারবেন। যদি এই ভোট না থাকে তাহলে কিন্তু সংবিধান পরিবর্তন করা যাবে না। এরপরে বৈশিষ্ট্যটা একটু দেখেন, এক কক্ষ বিশিষ্ট আইনসভা। বাংলাদেশের যে আইনসভা আছে এটা কিন্তু এক কক্ষ বিশিষ্ট। আমাদের যদি এমন ভাগ থাকতো খুলনা, বরিশাল বা ঢাকা, সিলেট, তারপর হচ্ছে রংপুর, প্রত্যেকটা প্রদেশ একটা প্রদেশ ভাগ করে দিত, তখন সেটা হচ্ছে 2 কক্ষ বিশিষ্ট। বাট বাংলাদেশে কিন্তু তা নাই। বাংলাদেশে কি একটা জাতীয় সংসদ ভবন আছে, সেই সংসদ ভবনে আছে লুইয়াই কান বানাইতে গেছে, সেখানে আছে সকল সিদ্ধান্ত নেওয়া হয়। তাহলে বাংলাদেশের সংসদ কত কক্ষ বিশিষ্ট, বাংলাদেশের সংসদ হচ্ছে এক কক্ষ বিশিষ্ট। ঠিক আছে, কি কি বললাম, বাংলাদেশের সংসদ হচ্ছে এক কক্ষ বিশিষ্ট আইনসভা। এক কেন্দ্রিক শাসন ব্যবস্থা, বাংলাদেশের কিন্তু দ্বিকেন্দ্রিক না, অর্থাৎ আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট আবার একটা প্রদেশ ভিত্তিক গভর্নমেন্ট, এরকম কোন সিকোয়েন্স কিন্তু আমাদের দেশে নাই। আমাদের সবকিছুই হচ্ছে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের আওতায়। তাই এটা কি হবে, এক কেন্দ্রিক শাসন ব্যবস্থা। জনগণের সার্বভৌমত্ব, সর্বজনীন ভোটাধিকার, অর্থাৎ 18 বছর বয়স হইলে সবাই ভোট দিতে পারবে। 18 বছর যদি কারোর বয়স হয় সে ভোট দিতে পারবে। বিচার বিভাগের স্বাধীনতা, কেউ বিচার বিভাগের উপর হস্তক্ষেপ করতে পারবে না, সবারই বিচার বিভাগের একটা স্বাধীনতা থাকবে। মালিকানার নীতি। 12 নম্বর যে বৈশিষ্ট্যটা আছে সেটা হচ্ছে স্বাধীন অর্থনৈতিক এবং সামাজিক ব্যবস্থা। অর্থনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে তার স্বাধীনতা ভোগ করবে। সংবিধানের ভাগ হলো 11টি, তফসিল আছে 7টি, অনুচ্ছেদ আছে 153টি। এ পর্যন্ত সংবিধান আছে সংশোধন হয়েছে 17 বার। কতবার, 17 বার। এই কথাগুলা বেশি বলার কারণ হচ্ছে এই কথাগুলা থেকেই আপনার প্রশ্ন আসবে, পরীক্ষায় প্রশ্ন আসবে। সো পরীক্ষায় যদি প্রশ্ন আসে, সো আপনাকে যদি পারতে হয় তাহলে অবশ্যই তো সুন্দর করে পড়াশোনা করতে হবে আর এগুলা জানতে হবে। এই জন্য কিন্তু বারবার বলা। ওকে, এইবার বৈশিষ্ট্যগুলোর পরে আমরা চলে যাচ্ছি যে সংবিধানের গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ সমূহ। তো অনুচ্ছেদ আমরা তো আগেই বলছিলাম যে 153টি। আর ভাগ কি আছে, ভাগ হচ্ছে
11টি। তো আমরা সর্বপ্রথম হচ্ছে এই 11টা ভাগগুলো একটু দেখব। ভাগের মধ্যে আবার সাব ভাগও কিন্তু আছে। তো দেখো প্রথম যে ভাগটা সেটা কি? প্রথম ভাগে আলোচনা করা হয়েছে প্রজাতন্ত্র সম্পর্কে। প্রথম ভাগ কোন কোন অনুচ্ছেদ নিয়ে গঠিত? 1 থেকে 7। 1 থেকে 7 নম্বর যে অনুচ্ছেদ আছে এটা হচ্ছে তোমার প্রথম ভাগের, অর্থাৎ প্রজাতন্ত্র। দ্বিতীয় যে ভাগটা আছে সেটা কিসের? রাষ্ট্র পরিচালনার মূলনীতি। রাষ্ট্র পরিচালনার মূলনীতি কয়টি? 4টি। জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র। এটা কত কত নাম্বার অনুচ্ছেদ নিয়ে গঠিত? 8 থেকে 25। এরপর 3 নাম্বার ভাগ। 3 নাম্বার ভাগে কি আছে? মৌলিক অধিকার। ওই যে মৌলিক অধিকার নিশ্চিত। এটা কত কত নাম্বার অনুচ্ছেদ? 26 থেকে 47 নাম্বার অনুচ্ছেদ গুলা এর মধ্যে ইনক্লুডেড। চতুর্থ ভাগ যেটা আছে সেটা হচ্ছে নির্বাহী বিভাগ। নির্বাহী বিভাগের মধ্যে কি কি আছে? 48 থেকে 64। এই যে অনুচ্ছেদ গুলো আছে এইগুলো হচ্ছে নির্বাহী বিভাগের মতো ইনক্লুডেড। এখন নির্বাহী বিভাগের কিন্তু আবার ভাগ আছে। নির্বাহী বিভাগের প্রথম পরিচ্ছেদ রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির অনুচ্ছেদ হচ্ছে 48 থেকে 54। এরপর আছে প্রধানমন্ত্রী মন্ত্রিসভা, এটার অনুচ্ছেদ আছে 55 থেকে 58। স্থানীয় শাসন 59 থেকে 60। প্রতিরক্ষা কর্মসংস্থান 61 থেকে 63। আর অ্যাটর্নি জেনারেল এটা হবে 64। জাস্ট আসছে, এত গভীরে যাওয়ার দরকার নাই। উপর থেকে মনে রাখতে হবে প্রথম ভাগ 1 থেকে 7, দ্বিতীয় ভাগ 8 থেকে 25, তৃতীয় ভাগ 26 থেকে 47। আগে ভুল বলছিলাম, 47, 44 না 47। চতুর্থ ভাগ হচ্ছে 48 থেকে 64 এবং এর মধ্যে থেকে রাষ্ট্রপতিটা একটু সুন্দর করে মনে রাখতে পারেন আর প্রধানমন্ত্রীটা একটু মনে রাখতে পারেন। প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি থেকে সর্বোচ্চ লেভেলের প্রশ্ন আসতে পারে। এরপরে আমরা চলে যাই, সেটা হলো পঞ্চম ভাগ। পঞ্চম ভাগ এটা হচ্ছে আইনসভা। এটা কি? আইনসভা বা জাতীয় সংসদে যে সংসদ সদস্য, তারপরে আইন প্রণয়ন, অর্থ বিল, এই বিষয়গুলো নিয়ে। তো এইখানে মনে রাখতে হবে এটার অনুচ্ছেদ আছে 65 থেকে 93। 65 থেকে 93, জাস্ট এটা মনে রাখলেই হবে। এর মধ্যে প্রথম পরিচ্ছেদ আছে সংসদ 65 থেকে 79। দ্বিতীয় পরিচ্ছেদ হচ্ছে আইন প্রণয়ন এবং অর্থ সংক্রান্ত পদ্ধতি, এটা হচ্ছে 80 থেকে 92। আর লাস্টের তৃতীয় যেটা আছে অধ্যাদেশ প্রণয়ন ক্ষমতা, এটা হচ্ছে কত? এটা হচ্ছে 93। তবে এত বেশি দরকার নাই, এই দুইগুলা দরকার নাই। জাস্ট আপনি শুধু মনে রাখবেন আইনসভা এটা কত অনুচ্ছেদ থেকে? 65 থেকে 93 নাম্বার অনুচ্ছেদ পর্যন্ত অনুচ্ছেদ গুলা হচ্ছে আইনসভা। এরপর আছে ষষ্ঠ ভাগ। ষষ্ঠ ভাগ হচ্ছে বিচার বিভাগ। বিচার বিভাগের মধ্যে রয়েছে 94 থেকে 117। 94 থেকে 117 এইগুলার ভাগের মধ্যে আবার আছে সুপ্রিম কোর্ট, তারপর আছে আপনি অধীনস্থ আদালত, প্রশাসনিক ট্রাইব্যুনাল, এই বিষয়গুলো আছে। বাট এইগুলো আপনারা দরকার নাই, কারণ এইগুলো আপনার আসবে না। জাস্ট শুধু ভাগটা পড়লেই হবে। এখন আমরা পরবর্তী স্লাইডে যাই। আমরা সপ্তম ভাগে কি আছে দেখি, এটা একটু আসে, সেটা হলো নির্বাচন কমিশন। সামনে যে নির্বাচন হয়, বাংলাদেশে তো সারা বছরই নির্বাচন হতে থাকে। তো নির্বাচন কমিশন থেকে কিন্তু প্রশ্ন আসবে। নির্বাচন কমিশনের অনুচ্ছেদ হচ্ছে 118 থেকে 126। 118 থেকে 126। এরপর অষ্টম ভাগ। অষ্টম ভাগ হচ্ছে মহা হিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রক। এটার অনুচ্ছেদ হচ্ছে 127 থেকে 132। এটা কত হবে? 127 থেকে 132। এরপর আছে বাংলাদেশের কর্ম বিভাগ। বাংলাদেশের কর্ম বিভাগ এটা 133 থেকে 141। এটার আবার অনুচ্ছেদে ভাগ আছে, অনুচ্ছেদ আপনার দরকার নাই, অনুচ্ছেদ দরকার নাই। লাস্টে যেটা আছে দশম ভাগ, সেটা আছে সংবিধান সংশোধন। সংবিধান কিন্তু সংশোধনের উপায় রাখছে, সেটা কত নাম্বার অনুচ্ছেদ? 142 নাম্বার অনুচ্ছেদে। আর লাস্টে একেবারে সবার শেষে সেটা হচ্ছে কি বিবিধ অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করে। এই আলোচনা হয়েছে সংবিধানের 143 থেকে 153 নাম্বার অনুচ্ছেদের মধ্যে। যা শুধু ভাগগুলা পড়বেন, ভাগটা কি সম্পর্কে এবং কত নাম্বার অনুচ্ছেদ থেকে কত নাম্বার অনুচ্ছেদ পর্যন্ত, জাস্ট আছে এটা সুন্দর করে মাথার মধ্যে গেঁথে ফেলতে হবে। অনুচ্ছেদ গুলো আমরা এতগুলা পড়ছি, বাট আমাদের কিন্তু 153টা অনুচ্ছেদ আছে। এখন 153টা অনুচ্ছেদ আমাদের মানে পড়া কোনোভাবেই সম্ভব না, বা এতগুলো আসলে মনে রাখা সম্ভব না। তাইলে তো আমি আছে উকিল হয়ে যাব, আমি তো তখন অ্যাডভোকেট হয়ে যাব। এত অ্যাডভোকেট হওয়ার আমার আপাতত দরকার নাই, আমি হইতে চাই নার্স। তো নার্স হইতে গেলে আমাকে কয়েকটা অনুচ্ছেদ মনে রাখলেই হবে। সর্বপ্রথম যেটা মনে রাখবো সেটা হচ্ছে 3 নাম্বার অনুচ্ছেদ, যে অনুচ্ছেদে বলা হয়েছে রাষ্ট্রভাষা হবে বাংলা। 3 নাম্বার অনুচ্ছেদে বলা হয়েছে রাষ্ট্রভাষা হবে বাংলা। 8 নাম্বার অনুচ্ছেদে আমাদের যে মূলনীতি আছে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ,
এই বিষয়গুলা আলোচিত করা হয়েছে। সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, আর আছে কি গণতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে আমাদের 8 নম্বর অনুচ্ছেদে। 17 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা, যেখানে প্রাথমিক শিক্ষাকে একেবারে বাধ্যতামূলক করা হয়েছে, যে এখানে কেউ সবাইকেই শিক্ষা নিতে হবে, কেউ প্রাথমিক শিক্ষা না নিয়ে বসে থাকতে পারবে না। তাই 17 নম্বর অনুচ্ছেদে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা। 27 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে আইনের দৃষ্টিতে সবাই সমান, ধনী গরিব বলে আইনের দৃষ্টিতে কিছু হয় না, আইনের দৃষ্টিতে আমি সমান, আপনি সমান, সবাই সমান, আইনের দৃষ্টিতে সবাই সমান। তারপর কি বলা হয়েছে 36 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে চলাফেরার স্বাধীনতা, সবারই চলাফেরা করার স্বাধীনতা আছে, যে যার মতো ইচ্ছা মতো চলাফেরা করতে পারে, এটা তার নিজের মন মতির উপর ডিপেন্ড করে। এটা কোন নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে? 36 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে। 37 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে সমাবেশের স্বাধীনতা, রাজনৈতিক দলগুলার যেমন সমাবেশ করতে পারে, কোনো একটা ব্যক্তিও এরকম 15-16 জন 20 জনকে এনে সমাবেশ করতে পারবে। তো এটা কি সমাবেশের স্বাধীনতা। এবং লাস্টে যেটা আছে 39 নাম্বার, দেখেন 39 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে চিন্তা ও বিবেকের স্বাধীনতা ও বাক স্বাধীনতা, অর্থাৎ আমি বিভিন্ন কনসেপ্ট নিয়ে চিন্তা করতে পারি, আমি বিভিন্ন ধরনের কথা বলতে পারি, এটা জাস্ট আমার নিজের অধিকার বা নিজের অধিকারে বলবতী হয়ে আমি অনেক কিছু বলতে পারি, আমি আপনার সমালোচনা করতে পারবো, আপনি আমার সমালোচনা করতে পারবেন। এই রাইটস সরকার আপনাকে দিছে, এই রাইটস আমাদের সংবিধান আপনাকে দিছে, এই রাইটসটা সবাইকে দিচ্ছে। সো যেহেতু আছে আমি আমার মতো করে কথা বলতে পারি, এটাই হচ্ছে বাক স্বাধীনতা। এটা বলছে কত নম্বর অনুচ্ছেদে? 39 নম্বর অনুচ্ছেদে। ওকে, এরপরে দেখি আমরা কি আছে 41 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে ধর্মীয় স্বাধীনতার বিষয়ে। 41 নম্বর অনুচ্ছেদে কি বলছে? ধর্মীয় স্বাধীনতা, প্রত্যেকটা ধর্মের মানুষ তারা নিজেদের ধর্ম সুন্দরভাবে পালন করতে পারবে, যেমন মুসলমানরা, হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা, যারাই আছে সবাই তার নিজের ধর্ম সুন্দর করে পালন করতে পারবে। 48 নম্বর অনুচ্ছেদ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা থেকে প্রশ্ন আসে, সেটা হচ্ছে রাষ্ট্রপতির নিয়োগ। আমাদের দেশে রাষ্ট্রপতি কিন্তু জনগণ নিয়োগ দেয় না, রাষ্ট্রপতি নিয়োগ করে আমাদের ভোটে যে সংসদ সদস্য হয়, এই সংসদ সদস্যদের ভোটে। রাষ্ট্রপতি নিয়োগ হয় কাদের ভোটে? সংসদ সদস্যদের ভোটে। এটা বলা হয়েছে সংবিধানের 48 নম্বর অনুচ্ছেদে আছে। এবং বাংলাদেশের সংবিধানে বলা আছে একজন রাষ্ট্রপতি পরপর 2 বারের বেশি রাষ্ট্রপতি হতে পারবে না। রাষ্ট্রপতির মেয়াদকাল হচ্ছে 5 বছর করে, 5 বছর পর পর রাষ্ট্রপতি নির্বাচন হবে, 5 বছর পর পর রাষ্ট্রপতি নির্বাচন হবে। রাষ্ট্রপতি হতে গেলে ন্যূনতম বয়স লাগবে 35 বছর, 35 বছরের নিচে কেউ বাংলাদেশের রাষ্ট্রপতি হতে পারবে না। 49 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে ক্ষমা প্রদর্শনের অধিকার। কোন একজন রোগী কিছুদিন আগে মনে করো যে মিন্নি হত্যাকাণ্ড, মিন্নিকে তো মিন্নির জামাই যে হত্যাকাণ্ড হয়েছিল, এছাড়া অনেক তো হত্যাকাণ্ড আছে, বিশ্বজিৎ হত্যাকাণ্ড ইত্যাদি ইত্যাদি কত হত্যাকাণ্ড, এইসব হত্যাকাণ্ডে যারা ফাঁসি হয়, এই যে মিন্নির এই যে ফাঁসি হয়ে যাচ্ছে, যাবজ্জীবন হয়ে যাচ্ছে, তো মিন্নিকে ক্ষমা করে দিতে পারে কে? একমাত্র রাষ্ট্রপতি আছে পারে মিন্নিকে ক্ষমা করে দিতে। তো সেই ক্ষমা প্রদর্শনের অধিকারটা আছে কার? রাষ্ট্রপতির। এটা বলা হয়েছে সংবিধানের 49 নম্বর অনুচ্ছেদে। আর 50 নম্বর অনুচ্ছেদে বলা আছে রাষ্ট্রপতির পদের মেয়াদ, একটু আগে বলতেছিলাম কত বছর? 5 বছর। রাষ্ট্রপতি 5 বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবে না, এটা বলা আছে কোথায়? 50 নম্বর অনুচ্ছেদে। 51 নম্বর অনুচ্ছেদে বলা আছে রাষ্ট্রপতির দায় মুক্তি, অর্থাৎ রাষ্ট্রপতি তার দায় মুক্তি হবে, এই বিষয়টা বলা আছে 51 নম্বর 51 নম্বর অনুচ্ছেদে। রাষ্ট্রপতি যদি আসলে ভালো না কাজ না করে খারাপ কাজ করে, তখন তাকে অভিশংসন করা হয়, অর্থাৎ রাষ্ট্রপতির ক্যারেক্টারের সমস্যা ইত্যাদি ইত্যাদি, বা সরকারের কথা শুনে না, বা জনগণের জন্য হুমকি স্বরূপ, তখন তাকে অভিশংসন করা হয় 52 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। তখন জাতীয় সংসদের সংসদ সদস্যরা ভোট দেয়, ভোট দিয়ে যদি রাষ্ট্রপতির বিরুদ্ধে ভোট বেশি পড়ে তাহলে সে রাষ্ট্রপতি থেকে বাদ। লাস্টে যেটা আছে 57 নম্বর অনুচ্ছেদ প্রধানমন্ত্রীর পদের মেয়াদ, এটা বলতে হবে প্রধানমন্ত্রীর পদের মেয়াদ, এটাও 5 বছর, 5 বছর পর নির্বাচন হলে প্রত্যক্ষ নির্বাচনে জয়ী হবেন হচ্ছে প্রধানমন্ত্রী, এই নির্বাচনে জয়ের ফলে প্রধানমন্ত্রীর সৃষ্টি হয়। তো এটা কি 5 বছর পর পর। তো এটা কি 57 নম্বর অনুচ্ছেদে বলা আছে। এরপর আসে যে অ্যাটর্নি জেনারেল, 64 নম্বর অনুচ্ছেদে বলা আছে কি একটু দেখি। অ্যাটর্নি জেনারেলের বিষয়ে বলা আছে।
প্রত্যেকটা দেশে সরকারের একটা উকিল থাকে, যেটা হচ্ছে সরকার পক্ষের উকিল বলে, আর একটা থাকে আছে আসামি পক্ষের উকিল। তো এই সরকার পক্ষের উকিল যে আছে সরকারের হয়ে কাজ করে সেটা হচ্ছে অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল কাজ হচ্ছে সরকারের প্রধান হয়ে কাজ করা। ৭৭ নম্বর অনুচ্ছেদে বলা আছে ন্যায়পাল সৃষ্টির কথা, বাট বাংলাদেশে কিন্তু এই পদটা নাই, যার কারণে এটার আসলে ভ্যালু নাই। তবে বিসিএস এ আসছে যে ন্যায়পাল সৃষ্টির কথা সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, সেটা হবে ৭৭ নম্বর অনুচ্ছেদে। ৮১ নম্বর অনুচ্ছেদ, এটাতে বলা হয়েছে অর্থ বিল। বাংলাদেশের যে কোনো অর্থ বিল পাশ করতে গেলে রাষ্ট্রপতির সম্মতির দরকার হয়। রাষ্ট্রপতির সম্মতি ব্যতীত অর্থ বিল পাশ করা যাবে না। তবে রাষ্ট্রপতি যদি 15 দিনের মধ্যে সম্মতি না দেয় তবে রাষ্ট্রপতিরও দরকার নাই। রাষ্ট্রপতিকে কলা গাছ দেখিয়ে 15 দিন পর ওটা এমনিই পাশ হয়ে যাবে। সো রাষ্ট্রপতি কি একটা কলা গাছ, ঠিক আছে? এমন বাংলাদেশের বর্তমানে যে অর্থ ব্যবস্থা বা সরকার ব্যবস্থা, তাতে রাষ্ট্রপতি আছে অনেক কাইন্ডস অফ কলা গাছ, তবে তিনি রাষ্ট্রের মুখ্য বা প্রধান। ওকে, এরপর যাই 93 নম্বর অনুচ্ছেদে। 93 নম্বর অনুচ্ছেদে অধ্যাদেশ প্রণয়ন বা ক্ষমতা, অধ্যাদেশ প্রণয়নের ক্ষমতা, অর্থাৎ কোন একটা দেশে যদি জরুরি অধ্যাদেশ প্রণয়ন করতে পারে, যে অমুক একটা অধ্যাদেশ দিল, অমুক মারা গেছে আজকে রাষ্ট্রীয় ছুটি, তমুক মারা গেছে রাষ্ট্রীয় ছুটি, এরপর যদি বলে যে মনে করো জরুরি অবস্থা, এইসব জারি করার ক্ষমতা রাষ্ট্রপতির আছে। এরপরে যাচ্ছে 94 নম্বর অনুচ্ছেদে, এইখানে আছে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। সুপ্রিম কোর্ট বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ আইন ব্যবস্থা, এখানেই সকল বিচার কাজ শেষ হয়, এরপরে আর কোনো বিচারের জায়গা নাই। 95 নাম্বার, এটা হচ্ছে বিচারক নিয়োগ। বিচারক নিয়োগ করে থাকেন হচ্ছে রাষ্ট্রপতি। প্রধান বিচারপতি যেমন নিয়োগ করে থাকেন হচ্ছে রাষ্ট্রপতি, ঠিক একইভাবে বিচারকও নিয়োগ করে থাকেন রাষ্ট্রপতি, তবে প্রধান বিচারপতির সুপারিশে। এরপর আছে 108 নম্বর অনুচ্ছেদ। এই অনুচ্ছেদে বলা হয়েছে কোড অফ রেকর্ড রূপে সুপ্রিম কোর্টকে বলা হয়েছে। কোড অফ রেকর্ডটা হলে কি হবে? সুপ্রিম কোর্ট। এই প্রশ্নটা প্রায় আসে, সুপ্রিম কোর্টকে কি নামে ডাকা হয়? কোড অফ রেকর্ড। এরপরে 118 নম্বর অনুচ্ছেদ, এই অনুচ্ছেদে নির্বাচন কমিশনের কথা প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। প্রশ্ন প্রায় আসে নির্বাচন কমিশন প্রতিষ্ঠা, এটা কত নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে? 118 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে। এই প্রশ্নটা কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষা সহ নার্সিং অ্যাডমিশন টেস্টে আসছে। এরপরে যাই 137 নম্বর বিসিএস প্রশ্ন। বিসিএস প্রশ্ন 137 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে সরকারি কর্ম কমিশন বা বিপিএসসি, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন বা বিপিএসসি প্রতিষ্ঠা, এটা বলা হয়েছে সংবিধানের 137 নম্বর অনুচ্ছেদে। আর 141 এর ক, 141 এর ক, এইখানে বলা হয়েছে জরুরি 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 অবস্থা ঘোষণা। জরুরি অবস্থা ঘোষণা করতে পারে শুধুমাত্র রাষ্ট্রপতি। জরুরি অবস্থা ঘোষণার কথা বলা হয়েছে 141 এর কতে। 141 এর কতে বলা হয়েছে জরুরি অবস্থা ঘোষণার কথা। এটা জাস্ট মনে রাখতে হবে। এই যে অনুচ্ছেদগুলো 153 থেকে আমি মনে হয় 15 থেকে 20টা দিছি, এই 15 থেকে 20টা আপনার মাথার মধ্যে গাইতা ফেলতে হবে, কারণ এই 15 থেকে 20টা থেকে ইনশাআল্লাহ 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 আপনার পরীক্ষায় প্রশ্ন আসবে। ওকে,